এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল। রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায় তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই, তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি 37.4%। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপে তারা 7.1% সমর্থন পেয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। বিপ্লবের আবেগ এখনো ভোটের বাক্সে একটা ফ্যাক্টর। কিছুদিন আগেও জরিপেও দেখা গেছে বিএনপির 72% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন। তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে। ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কথা। জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয় তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে জোটের রাজনীতি বা কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা প্রবল। আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবে? উত্তর মিলবে 12ই ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। তবে আসছে নির্বাচনটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলার হতে যাচ্ছে সেটা একদম নিশ্চিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড়। ভারত নড়েচড়ে বসেছে, সাউথ ব্লক নড়েচড়ে বসেছে, র নড়েচড়ে বসেছে, নেপাল, আরো বিভিন্ন জায়গায়, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় রাজনীতির প্যারাডাইমে নতুন এডিশন। এটা ভূ রাজনীতিতে প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত জামাতের। কি সেই সিদ্ধান্ত? জামাত ইসলামী হিন্দু প্রার্থীকে নমিনেশন দেওয়া শুরু করেছে। দিস ইজ স্টার্টিং। আরো অনেক দেখবেন, কমপক্ষে 5 জন হিন্দু প্রার্থীকে জামাত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনালি নমিনেশন দিতে পারে। খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে, যেটা নিয়ে আপনারা দেখেছেন যে শোরগোল। এখন বাংলাদেশে কিছু আওয়ামী লেসপেন্সার কিংবা বিএনপি লেসপেন্সার তো শোরগোল করবেই, অপবাদ দিবে, এআই দিয়ে ভিডিও বানায়, মিথ্যা অপবাদ ছাড়া এটা করবে। কেন? এটা জামাতের একটা সাহসী সিদ্ধান্ত। আমরা ধন্যবাদ জানাই আমিরে জামাতকে। ইসলামী দল হয়ে এটা ইসলামপন্থীদেরই তো বাধার মুখে পড়ার কথা, যে জামাত এখন আর ইসলামী দল না। আমি চিন্তা করি যে চরমনাই এখন এটাকে পজিটিভলি দেখছে, কিন্তু জামাত চরমনাই যদি সুসম্পর্কটা না থাকতো
তাহলে চরমোনাই যে বিষয়টা কিভাবে দেখতো বলা যায় না। তো দর্শক, গালাগালি করতে, ইসলাম থেকে বের করে দিত, নানান কিছু। এখন দু একজন বলছে, কিন্তু ওটা তাৎপর্যপূর্ণ কিছু না। কিন্তু সাহস করে হিন্দু প্রার্থীদের নমিনেশন দেওয়া শুরু করেছে জামাত। এটা অদূর ভবিষ্যতে চরমোনাইও করবে, যেহেতু তারাও এখন বড় দল হয়েছে, তারা এখন তৃতীয় বৃহত্তম দল। অতএব তারাও জামাতের মতো সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে নিবে। এখন এই সিদ্ধান্তে দেখেন যেটা ঘটেছে বাংলাদেশে, কি ঘটেছে, বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে রিপোর্ট, তাকে আওয়ামী দোসর বানানোর চেষ্টা, ভারতের দালাল বানানোর চেষ্টা। ইটস ভেরি সিম্পল। হিন্দু মানে তাকে আওয়ামী দোসর বানানোর চেষ্টা তো করবেই। আবার হিন্দু ভারতে যাবে, তাকে ভারতের দালাল বানানোর চেষ্টা করবে। এটা একদম সিম্পল, এটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। আর জামাত যেটা অর্জন করতে চায়, সে অর্জন অবশ্যই হবে বা হয়ে গেছে অনেকটা। হিন্দুরা এটা দেখে জামাতকে নিরাপদ মনে করবে এবং জামাতকে ভোট দিবে, কারণ জামাত হিন্দুকে নমিনেশন দিয়েছে, আরো দিবে। হিন্দুরা আগ্রহ বোধ করবে যে না, আমি তো জামাত করলে, জামাতের রোকন হওয়া ছাড়া খুব সহজে নমিনেশন পেতে পারি, এখানে প্রতিযোগিতাও কম, এই জন্য হিন্দুরা আরো বেশি আগ্রহ বোধ করবে। তো দর্শক, যেমন পাকিস্তানের যে রাষ্ট্র দর্শন, তার উপরও প্রভাব রয়েছে যে ইসলামী দল হিন্দুদের নমিনেশন দেয়। এটা কি পাকিস্তান জামাতে আছে? পাকিস্তানের কোন ইসলামী দলের মধ্যে নেই। পাকিস্তানের কিন্তু অনেক হিন্দু আছে। তো দর্শক, এখানে এটা জায়েজ, এটা নিয়ে ইখতিলাফের কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু অধ্যুষিত, খ্রিস্টান অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত ছিল না, মূলত খ্রিস্টান মানে অমুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহ রাসূলের শাসন আমলে, মদিনা বিজয়ের পর কিংবা খোলাফায়ে রাশিদার সময় বিভিন্ন খ্রিস্টান এলাকা বা অমুসলিম ডমিনেটেড এলাকা, তাদেরকে শাসন করার দায়িত্ব দিলেন ইসলামী হুকুমতের সাথে চুক্তির মাধ্যমে। মানে ইসলামের যে খলিফা, তার প্রতি আনুগত্য প্রদর্শন করে তারা তাদের নিজেদের মতো ওই এলাকা শাসন করত এবং ইসলামের রাষ্ট্রের হেডের প্রতি তারা আনুগত্য প্রদর্শন করত। এবং উসুলে ফিকায়, শরীয়তে এই বিষয়ে আলাদা পরিভাষা রয়েছে। আপনার যদি জিম্মি কনসেপ্ট করেন, এরকম আরো বেশ কিছু পরিভাষা আছে। এটা জায়েজ, কোনো সমস্যা নেই। তো দর্শক, এবং অমুসলমান ফেরাউনের মন্ত্রিসভায় তো মুসা আলাহিসাল্লামের অনুসারী ছিল। আবার ইউসুফ আলাহিসাল্লাম তৎকালীন রাজা, তার অধীনে অর্থমন্ত্রী ছিলেন। এটা হতে পারে, এরকম ব্যতিক্রমী জিনিস হতে পারে। তো দর্শক, ইসলাম তো আর কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। এখন যারা অন্য ধর্মের আছে তাদেরকে কি ইসলাম খেদিয়ে দিবে? না, তাদের জন্য তাদের লোকদের মাধ্যমে শাসন করাতে পারলে তো আরো ভালো হয়। আর তাদের মৌলিক আনুগত্য তো হেড অফ দি স্টেটের প্রতি আছেই। তবে ইসলামও এটা সমস্যা না। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির মূল প্রভাবটা বুঝবেন কিভাবে? যেমন কৃষ্ণনন্দীকে নিয়ে খবর, জামাত প্রার্থী হওয়ায় কৃষ্ণনন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার, হত্যার হুমকি। এর মানে কৃষ্ণনন্দীকে ভারত থেকে হত্যার হুমকি দেওয়া হয়। ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালায়, সাউথ ব্লকের উপর প্রভাব পড়েছে। এর মানে কি, ভারতের যে ন্যারেটিভ দীর্ঘদিনের জামাত নিয়ে, ইসলামপন্থীদের নিয়ে, কি এরা সাম্প্রদায়িক, হিন্দুরা এদের কাছে নিরাপদ না। ভারতের কথাই এটা, যে জামাত বা এই টাইপের দল ক্ষমতায় আসলে হিন্দুরা থাকতে পারবে না। তাদের ন্যারেটিভ আমির জামাত ভেঙে চুরমার করে দিয়েছে। আমির জামাত দেখিয়ে দিয়েছেন যে হিন্দুরা নিরাপত্তা, হিন্দুরা তো জামাতের এমপি, হিন্দুরা তো জামাতের মন্ত্রী, একজন দুইজন না, আরো যথেষ্ট সংখ্যক, বিএনপির চাইতে বেশি হিন্দু জামাতে আসতে পারে, এমপি প্রার্থী হতে পারে ভবিষ্যতে। অতএব এইসব হাবিজাবি কথা চলবে না, একদম ন্যারেটিভ খেয়ে দিয়েছেন। এতদিনের অপপ্রচারের জায়গায় একদম মুহূর্তে ধ্বংস করে দিয়েছে। এই কারণে যাতে আর কোনো হিন্দু প্রার্থী না হয়, কৃষ্ণনন্দী যাতে সরে দাঁড়ান, এই জন্য নানান অপপ্রচার, হত্যার হুমকি, এআই দিয়ে ভিডিও বানানো অপপ্রচার, বানিয়ে অপপ্রচার, কোনো লাভ হবে না। জামাত যারা করে তারা বুঝে শুনে করে। আর এই যে কৃষ্ণনন্দীকে নিয়ে যে হাইপ, যে অপপ্রচার, এটা তার বিজয়ের লক্ষণ। তাকে সবাই গুরুত্বপূর্ণ মনে করে বলেই তাকে নিয়ে এত রিপোর্ট। ওরকম সেই খুলনার প্রত্যন্ত অঞ্চলে, এই খুলনা এক আসন একদম প্রত্যন্ত অঞ্চল, ওই জায়গার প্রার্থীকে নিয়ে কোনো জাতীয় গণমাধ্যমের ওইরকম রিপোর্ট করারই কথা না। বাংলাদেশে 300 প্রার্থীর কতজনকে নিয়ে জাতীয় গণমাধ্যম রিপোর্ট করে? ওটা তো আলোচনায় আসার কথা না।
কিন্তু ভারত পর্যন্ত ছড়িয়ে গেছে। আল জাজিরা সাংবাদিক পর্যন্ত এটা নিয়ে খোঁচাখুচি করে, তিনিও নানান অপপ্রচার চালান। তো বোঝা যায় যে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দক্ষিণ এশিয়া ইসলামী দলগুলোর মধ্যে এটা নেই যে হিন্দুরা ইসলামী দল করবে, নাই। এখন সেটা হচ্ছে মুসলমানরা হিন্দু দল করে, এটা আছে, ভারতে আছে। যেমন ভারতের অনেক দেওবন্দি হুজুর কংগ্রেস করে, অনেক দেওবন্দি হুজুর বিজেপি করে, এটাও আছে। যেমন দেওবন্দ মাদ্রাসা আছে সাহারানপুর, দারুল উলুম দেওবন্দ, যেখানে ওই এলাকাটা কিন্তু বিজেপি অধ্যুষিত, মোদির ভক্ত সব মুসলমানরাই। মুসলমান নারীরা, হিন্দু মুসলমান নারীর একটা বড় অংশ ওই 3 তালাক বিলের পর থেকে, যে একসাথে 3 তালাক দিলে কার্যকর হবে না বা এরকম একটা আইন আছে, ওটা নিয়ে অনেক বিতর্কের পরে এই আইনটা মোদি পাশ করেছেন, তারপরে মোদির ভক্ত। আমি ভারতের বিভিন্ন স্টেটে হিন্দুদের সাথে কথা বলেছি, মুসলমানদের সাথে কথা বলেছি, মোদির ভক্ত অনেকেই আছে। মুসলমানরা মোদির ভক্ত, মোদির দলের অনুসারী। কিন্তু হিন্দুরা ইসলামী দল করে, এটা নাই। এখন যখন আপনি দেখবেন যে কোন ধর্মভিত্তিক দল তখনই ক্ষমতা এসে দেশ চালাতে পারবে, তখন বিপরীত ধর্মের লোকজন তার দলের অনুসারী হয়। যেমন বিজেপি বারবার ক্ষমতায় আসছে, অতীতে এসেছে, বিজেপি একটা ধর্মভিত্তিক দল, কিন্তু মুসলমানরা বিজেপি করে, ক্ষমতায় আসতে পারে বিজেপি, টিকে থাকতে পারে। কিন্তু কোন ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারেনি, কারণ কোন হিন্দু ওইভাবে জামাত করেনি বা ইসলামী দল করেনি। এখন করছে, এর মানে এখন জামাত ক্ষমতায় আসতে পারবে এবং টিকে থাকতে পারবে। তো এই যে ভারত থেকে অপপ্রচার, ভারত থেকে হুমকি, ভারত থেকে হত্যার হুমকি, ফোন করা, পুরো ভারতে এটা চাউর হয়ে গেছে যে জামাত ইসলামীতে হিন্দু নেতা প্রার্থী, হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ লোক, ভুবুজেলা বাজিয়ে, বাঁশি বাজিয়ে, হরিবোলো বলে দাঁড়িপাল্লার স্লোগান দেয় বাংলাদেশে জামাতের হিন্দুরা। মির্জা ফখরুলের মধ্যে ওবায়দুল কাদেরের প্রতিচ্ছবি। ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ কাউয়া কাদের বলতো, মির্জা ফখরুলকে মানুষ এরকম কিছু একটা বলবে। কি বলবে আমি জানি না, ওটা বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম, জেনজি ক্রিয়েটিভ, তারা একটা বের করে ফেলবে। তা মির্জা ফখরুল লিমিট ক্রস করছেন, ওবায়দুল কাদের এরকম লিমিট ক্রস করেছে। তবে হ্যাঁ, দেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিলেই যে ওবায়দুল কাদেরের মতো লাগাম ছাড়া হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জেলুর রহমান, অত্যন্ত ভদ্র পরিশীলিত নেতা। জেলুর রহমানের মতো ভদ্র নেতা, হ্যাঁ, ফেসিবাদী দল হিসেবে, আওয়ামী ভারতের দালাল হিসেবে তাদের হাজারো সমালোচনা আছে, কিন্তু ব্যক্তি হিসাবে, কথাবার্তা, আচার আচরণে জেলুর রহমানের মধ্যে যে আভিজাত্য ছিল এবং বেফাস কথা যতটা এড়িয়ে চলতে পারতেন, মেপে মেপে যতটা কথা বলতে পারতেন, এটা বাংলাদেশে ইউনিক। মহাসচিবরা বেশিরভাগই কিন্তু ভালো ছিল, বিতর্কিত ওইভাবে হননি এবং কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিচিত ছিলেন। জেলুর রহমানের সাথে জামাতের আমিরেরও ভালো সম্পর্ক ছিল, মতিউর রহমান নিজামীদের সাথে খুব চমৎকার সম্পর্ক রাখতেন। এরপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তার মতো অভিজাত নেতা বাংলাদেশে খুব কম আছে, কম ছিল, নেই, তিনি মারা গেছেন। সৈয়দ আশরাফুল ইসলাম বাবার রক্ত পেয়েছিল, অত্যন্ত স্মার্ট নেতা, কোনো বেফাস কথা বলতেন না, উল্টোপাল্টা কথা বলতেন না, যুক্তি দিয়ে কথা বলতেন। হ্যাঁ, তিনি যে যুক্তি দিতেন এর সাথে আমি একমত না, যেহেতু তার রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি, কিন্তু তিনি যুক্তি দিতেন, ইতিহাস নির্ভর কথা বলতেন, দলিল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতেন। কিন্তু ওবায়দুল কাদের কাউয়ার মতো কাকা করতেন, কোনো যুক্তি, ইতিহাস ভিত্তিক দলিল কিচ্ছু দিতে পারতেন না, শুধু প্রতিপক্ষকে কটাক্ষ করতেন। বিএনপিতেও মহাসচিব অনেক এসেছে। বি চৌধুরী আপনি দেখেন, অত্যন্ত পরিশীলিত নেতা ছিল, কোনো বেফাস কথা বলেছেন, কোনো এক্সাম্পল নেই। প্রতিপক্ষকে আপত্তিকর ভাষায় অথবা উদ্ভট যুক্তিতে বিএনপির ইতিহাস হইতে যে আদর্শ বিসর্জন দিয়ে কিছু বলেছেন আপনি দেখাতে পারবেন না। এছাড়া বিএনপি সাবেক মহাসচিবদের মধ্যে যাদেরকে এই প্রজন্ম কিছুটা চেনে, মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার, অসাধারণ নেতা ছিলেন। কিন্তু মির্জা ফখরুল কি ছিলেন না? মির্জা ফখরুলের চাইতে বেয়াদব, মির্জা ফখরুলের চাইতে কোনো অসৎ
মির্জা ফখরুলের চাইতে কোনো অযোগ্য ব্যর্থ মহাসচিব বিএনপির ইতিহাস আসেনি। মান্নান ভুঁইয়া বহিষ্কৃত হলো, তার মধ্যে স্মার্টনেস ছিল, কিন্তু মির্জা ফখরুলের মধ্যে সে স্মার্টনেস নাই। এর চাইতে অযোগ্য নেতা আমি আর দেখিনি। 17 বছর যাবৎ ডাব্বা মেরেছে, কিচ্ছু করতে পারেনি। আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই মির্জা ফখরুলরা। কি জনপ্রিয় ছিল বিএনপি, আর এখন এখন 10%, ভোট 10%, চান্দাও 10%। বুঝতে পেরেছেন কি অবস্থা? তো এই জায়গায় মির্জা ফখরুলের কথাবার্তাও এই আওয়ামী মার্কা, বিএনপি মার্কা কথাবার্তা না, এই কারণেই বিএনপি ডুবেছে। সালাউদ্দিন আহমেদ এই দিক থেকে ঠিক আছেন। তো মির্জা ফখরুল ওবায়দুল কাদের স্টাইলে কথা বলছেন। সে ওবায়দুল কাদের স্টাইলে মির্জা ফখরুলের একটা স্টেটমেন্ট, 71 আমাদের অস্তিত্ব, এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কিভাবে দেখায়। এর মানে কোথাকার কি মানুষের সিম্পল বাক স্বাধীনতা, রাজনীতিতে যার কোনো গুরুত্ব নাই, কোন রাজনৈতিক দল যেটা ধারণ করেন না, এই অযাচিত অগুরুত্বপূর্ণ ফালতু টপিক এনে জামাতকে ঘায়েল করার চেষ্টা করেন। এই ফালতু কাজ করতেন ওবায়দুল কাদের। এটা বিএনপির ইতিহাসে কোনো মহাসচিব এই কাজ করতেন না। দেখেন, মুফতি কাজী ইব্রাহিম একজন বক্তা, তিনি অনেক ভারসাম্যহীন উল্টোপাল্টা কথা বলেছেন, বা তিনি আধ্যাত্মিক লেভেলের লোক, অনেক কথাবার্তা বলেন। তিনি জামাতের কোনো নেতা নন। তিনি ব্যক্তিগতভাবে একটা কথা বলেছেন, জামাত যার সাথে মোটেও একমত না। জামাত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে। কাজী ইব্রাহিম বলেছেন 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, আর জামাত বলে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমিরে জামাত নিজে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। 16ই ডিসেম্বর, 26শে মার্চ উপলক্ষে জামাতের স্টেটমেন্ট, জামাতের আলোচনা সভা, জামাতের প্রোগ্রাম, সেমিনার, র্যালি, এগুলো দেখেন। মুক্তিযোদ্ধাদের বা 71-এর প্রজন্মকে জামাত কি বলে? 71-এর প্রজন্মকে জামাত বলে শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম। এটা জামাতের আকীদা 71 নিয়ে। আপনি আমিরে জামাত থেকে শুরু করে সবার বক্তব্য শোনেন। এটা শুধু এই ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারে তা না, সব আমিরে জামাত। এমনকি গোলাম আজমের মতো 71-এর প্রজন্ম শ্রেষ্ঠ প্রজন্ম, মতিউর রহমান নিজামীর মতো। 16 ডিসেম্বরের পর জামাতের কোন নেতা 1 সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিল না। এবং তাদের যে সিদ্ধান্ত ভুল ছিল, কি কারণে ভুল ছিল, পারসেপশন, এটাও তারা ব্যাখ্যা দিয়েছে। আর সেটা তারা কি করেছে, এখন নতুন প্রজন্ম, বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তিকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলাটা ফৌজদারি অপরাধ। হাসিনা এ কারণে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, আর ওই কাজ মির্জা ফখরুল্লাহ করছেন। কাজী ইব্রাহিম কি বলেছেন কি বলেন নাই, ওইটা বলে জামাতকে ঘায়েল করার চেষ্টা করছে। এখন এইগুলো হচ্ছে ওবায়দুল কাদের মার্কা কাজ। কারণ জামাত 71 প্রশ্নে তাদের অবস্থান আর বিএনপির অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। জামাত মনে করে যে 71-এ আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু ভারত আমাদেরকে শোষণ অব্যাহত রেখেছে। ভারতের ফাঁদ থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি 71-এ, কিন্তু ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ড যারা এনেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং এর বিরোধিতা করাটা অবশ্যই ঠিক হয়নি। আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে এরকম ন্যূনতম সম্ভাবনা নেই, এরকম চেষ্টা করছে না। অতএব 71-এ যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী, সবাই মিলেমিশে আমরা লেটস ফরওয়ার্ড, আমরা সামনে এগোই, একটা উন্নত বাংলাদেশ গঠন করি। যেহেতু আর বাংলাদেশ পাকিস্তান হতে পারবে না, অতএব এই বিষয় নিয়ে কসলাকসলি করে কোনো লাভ নেই। মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপির আকীদা এটা, জামাতের আকীদা এটা। এখন কোনো পার্থক্যই নেই। মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপির আকীদা, জামাতের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। জিয়াউর রহমান এটাই করেছিলেন, যার ফলে জিয়াউর রহমান রাজাকারদের অতীত ভুলে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, প্রেসিডেন্টও বানিয়েছিলেন বিএনপি। কারণ কি, যে আমাদের সামনে এগোতে হবে। পাকিস্তানি বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, পাকিস্তান নিজেরাই এখন আর চায় না যে বাংলাদেশে আবার পাকিস্তান হয়ে যাক। অতএব এটা পৃথিবীতে এরকম কোন আলোচনা নাই যে আবার বাংলাদেশ পাকিস্তান মিলে এক রাষ্ট্র। অতএব আমরা এটা নিয়ে আর অযথা কথা বলবো কেন, সবাই মিলে এগিয়ে যাই, মানুষের বেকারত্ব দূর করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার দূর করি, একটা উন্নত জীবন দেই, চিকিৎসা সেবা নিশ্চিত করি। এইসব চেতনা দিয়ে কি বাংলাদেশ উন্নতি হবে? এইটা হচ্ছে কথা। এইটাই ছিল বিএনপির অবস্থান। কিন্তু মির্জা ফখরুল তিনি 71 আমাদের অস্তিত্ব, এই প্রজন্মকে নিকৃষ্ট বলা দুঃসাহস। আরে ভাই, কোন সেন্সে নিকৃষ্ট বলেছে, এই আধ্যাত্মিক ব্যাখ্যা এটা বোঝার মতো জ্ঞান আছে নাকি মির্জা ফখরুলের? বরং কাজী ইব্রাহিম এর শেখ মুজিবুর প্রশংসা করেছেন, আবার সমালোচনা করেছেন। এখন নিকৃষ্ট প্রজন্ম কোন সেন্সে বলেছেন এটার ব্যাখ্যা তার কাছে আছে, যদিও
সরলভাবে যতটুকু বক্তব্য কাজী ইব্রাহিমের বক্তব্য আমাদের কাছে এসেছে, এটা আমি সমর্থন করি না, জামাত সমর্থন করে না, জামাতের কোনো কর্মী সমর্থক সমর্থন করে না। কিন্তু কাজী ইব্রাহিম হয়তো আধ্যাত্মিক কোনো লাইন থেকে এই কথা বলেছেন। ৭১-এর প্রজন্ম বলতে কি বাংলাদেশি ৭১-এর প্রজন্ম না পাকিস্তানি প্রজন্ম, এটাও স্পষ্ট না। কিন্তু এইগুলো নিয়ে রাজনীতিতে জামাতকে ঘায়েল করা, এইগুলো নিয়েই পড়ে আছেন। অথচ এখন পড়ে থাকার কথা ছিল আমরা রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করবো, বাংলাদেশকে কিভাবে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কিভাবে বৃদ্ধি করব, কিভাবে কোনো বেকারত্ব থাকবে না, কিভাবে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ব, কিভাবে বড় বড় মেগা প্রজেক্ট বানাবো, এইগুলো নিয়ে কিভাবে বাংলাদেশের সব সমস্যা সমাধান করব, না আছে ৭১ প্রজন্ম নিয়ে। অথচ বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না, এটা সবাই জানেন। এখন এটা নিয়ে যদি থাকেন, মির্জা কাজী ইব্রাহিম কি বলেছেন, এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলেন, মানে কাজ নাই। তাহলে মির্জা ফখরুলকে যদি বলি জিয়াউর রহমান কেন রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছিল, আপনারা কেন রাজাকারকে